হন্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 9 চ্যাপ্টার 9 দ্য ডায়মন্ড। আমার জীবন যখন উল্টে যায় তখন দেখেছি আমার কাছে সবসময় একটা ডায়েরি থাকে পালিয়ে যাওয়ার জন্য। আমি জানি না মলি কিভাবে একটা জার্নাল হাতে পেয়েছিল, কিন্তু ওর রাগে ভরা কথাগুলোতে আমি আশ্রয় খুঁজে পাই। একটা মেয়ে যাকে ওর জীবন থেকে ছিনিয়ে আনা হয়েছিল, যেমন আমাকে আনা হয়েছে, আর ফ্রান্সেসকাই ওকে গড়ে তুলেছিল। ভাবা যায়, যখন পড়লাম যে ফ্রান্সেসকা অন্তত 13 বছর ধরে এই কাজ করছে, তখন আমার মুখ হা হয়ে গিয়েছিল। কত মেয়েকে ধর্ষণ হতে, নির্যাতিত হতে, বিক্রি হতে দেখেছে ও, কতজনকে নিজেই আঘাত করেছে। পড়তে পড়তে আমার পেট মোচড়ায়, গলায় ঘন গলগল ভাব এসে যায়। এক ভাঙা মেয়ের লেখা প্রতিটি শব্দ আমার শরীরে বিদ্ধ হয়। ওর মধ্যে জীবনের আলো ছিল, অথচ এই দুনিয়া সেটা কেড়ে নিতে পেতলে লেগেছিল। প্রতিটি এন্ট্রির মধ্যে দিয়ে আমি ওর প্রেমে পড়ে যাই, কলমের আঁচড়ে ওকে অনুভব করি, কম্পমান আঙুল দিয়ে সেই লাইনগুলোর ওপর ছুঁয়ে যাই, নিজের মনটাকেও রুক্ষ লাইনগুলোর মধ্যে গলে দেই। ওই মেয়েটি আমি হতে চাই। শেষ পাতায় পৌঁছে আমার হৃদয় ভেঙে যায়। হাজারো প্রশ্ন উঁকি মারে, যে স্বস্তি খুঁজে পেয়েছিলাম তা আবার হারিয়ে গিয়ে ফাঁকা হয়ে যায়। চোখের কোণে পানি জমে ওঠে, আমি পাগলের মতো পাতা উল্টাতে থাকি। ওর আরও কথা খুঁজে পেতে চাই, কিন্তু পাই না, শুধু ফাঁকা পাতা পাই। ও কি কখনো বের হতে পেরেছিল? ও কি লায়লার কাছে ফিরে গিয়ে ওকে নিয়ে নতুন কোনো জীবনে পাড়ি জমিয়েছিল, ভালো কোনো জীবনে? আমি এসব প্রশ্নে নিজেকে ক্লান্ত করে ফেলি, যাদের কোনো উত্তর আমি পাবো না, অন্তত যতক্ষণ আমি এখানে বন্দি আছি। হার মানা অবস্থায় আমি জার্নালটা বন্ধ করে দেই, কোনোভাবে শক্তি জোগাড় করে বিছানা থেকে গড়িয়ে পড়ি এবং হামাগুড়ি দিয়ে ফাঁকা স্লটের দিকে যাই। গরম অশ্রু গড়িয়ে পড়ে যখন জার্নালটা আবার লুকানোর জায়গায় রাখি। কাঠের তক্তা দিয়ে ঢেকে দিতেই যেসব ভাবনা এড়িয়ে চলছিলাম সব আবার ঝাঁপিয়ে আসে। হুড়মুড়িয়ে বিছানায় ফিরে গিয়ে প্রায় পড়ে যাচ্ছি। তারপর নিজেকে একটা গোল্লায় মুড়ে ফেলি, হাত মুঠো করি। ভাঙা নখগুলো যন্ত্রণায় চিৎকার করে ওঠে, পুরো শরীর কেঁপে ওঠে। মলের কাছ থেকে পাওয়া সামান্য শান্তিটুকু স্মৃতির আঘাতে ছিঁড়ে যেতে থাকে। গলায় আটকে থাকা কান্নাগুলো গলা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে। আমি সমস্ত শক্তি দিয়ে তা ধরে রাখি। আমি ওদের যেতে দেব না। ফ্রান্সিসকে যখন রুম থেকে বেরিয়ে গিয়েছিল, তখন বড়জোর আধা ঘন্টা হয়েছে। সে রুম থেকে বেরিয়ে রক্ষকে শান্ত করতে গিয়েছিল, যে নিচে গিয়ে তাণ্ডব চালাচ্ছিল। শব্দ শুনে মনে হচ্ছিল পুরো বাড়ি ভেঙে ফেলছে। আমি সঙ্গে সঙ্গে নোংরা জামা কাপড় খুলে ফেলি, নতুন কাপড় পরে নেই, কিন্তু এতে কোনো শান্তি পাইনি। নিচে যখন তাণ্ডব চলছিল তখনই মনে পড়ে মেঝের তলায় লুকিয়ে রাখা মলের জার্নালের কথা। ওর মধ্যে স্বস্তি খুঁজেছিলাম। অজানা কতক্ষণ ধরে দেওয়ালের দিকে তাকিয়েছিলাম। চোখ কাঠের ডাস্টি মেঝের দিকে গেলেই নিজেকে শুয়ে থাকতে দেখি, আর রক্ষ আমার উপর বসে আছে। মনে হয় আমি নিজের আত্মার অপমান দেখছি। শরীর থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য বন্ধ করতে পারছি না। মরিয়া হয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করি, জেড বা দায়া, কিন্তু প্রতিবার ট্রেনটা লাইনচ্যুত হয়ে ফিরে আসে সেই ডিউটি রুমে। ওরা শুধু আমার মনের করিডোরে ঘুরতে থাকা ভূত। আমি হাত বাড়াতেই মিলিয়ে যাই। আমি চোখ শক্ত করে বন্ধ করি, হতাশায় মাথা গরম হয়ে যায়। আমার শোনা উচিত ছিল, হ্যাঁ সেটাই করা উচিত ছিল। অন্য একটা মেয়ের মুখ কেটে ফেলার সময় চুপ করে দাঁড়িয়ে থাকলে আমি অন্তত বাঁচতে পারতাম। মাথা নাড়ি, হাতের তালু দিয়ে কপালে ধাক্কা দেই। আমি কিভাবে এটা নিয়ে বাঁচবো যদি কোনোদিন এখান থেকে বের হই? কিভাবে স্বাভাবিক থাকবো এই জেনে যে শুধু নিজের বাঁচার জন্য অন্য মেয়েদের উপর নৃশংসতা হতে দেখেও চুপ করে দাঁড়িয়েছিলাম? ওরা দাঁড়িয়ে দেখছিল যখন আমাকে ধর্ষণ করা হচ্ছিল। হ্যাঁ, দেখেছিল। ওদের জন্য কি আমি ঘৃণাবোধ করি? জানি না, হয়তো ভেতরে অন্ধকারের মতো কিছু উন্মোচিত হচ্ছে, আর আমি ওদের মেরে ফেলতেও চাই। না, ফিসফিস করে বলি, আমি সবার কাছে ত্যাগের আশা করতে পারি না। আমি এমন একটি মেয়ের কাছ থেকে আশা করতে পারি না যে নিজের জীবনেই নির্যাতিত হচ্ছে, সে অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করবে। চেষ্টা করলেও, কারণ এটাই আসল সমস্যা, তাদের বাঁচানোর কোনো উপায় নেই। ব্রেতনিয়ের ত্বক থেকে সেই তিল কেটে নিতেই হবে। এই ঘরে থাকা সব মেয়েদের তাদের ধর্ষণ আর নির্যাতন হবেই। আমি যতবারই তাদের বাঁচানোর চেষ্টা করি না কেন, আমরা সবাই কসাইখানায় নিয়ে যাওয়া মেষশাবক আর আমার মরে যাওয়া নেকড়েদের থামাবে না। তাহলে আমি কি করব? জেডের গলা মনে ভেসে আসে, হৃদয় যন্ত্রণায় মোচড় দেয়। তোমার লড়াই বেছে নাও, বুদ্ধি খরচ করো, বলতে যত সহজ করতে তত নয়।
প্রায় 10 মিনিট পর আমার রুমের দরজা সজোরে খুলে গেলে আমি চমকে উঠি। দুলে দুলে দরজার হাতল দেওয়ালে লেগে নিখুঁত গোল দাগে আঘাত করে। বোঝাই যায় এই দরজা অনেকবার এভাবে খুলে ফেলা হয়েছে। হাঁপাতে হাঁপাতে রিও রুমে ঢোকে, হাতে ফার্স্ট এইড কিট এমনভাবে ঢুকছে যেন কিছুই হয়নি। যদিও দরজাটা লাথি মেরে খুলল। তুমি আবার ঝামেলা শুরু করেছো প্রিন্সেস, সে স্বাভাবিক গলায় বলল। আমি কোনো উত্তর না দিয়ে ঠোঁট শক্ত করে চেপে ধরি। ফোলা চোখে ওর দিকে তাকাই, ওর চোখ আমার মুখে পড়তেই ভ্রু উঁচু হয়। আমার গাল রাগে জ্বলে ওঠে। এক মুহূর্তের জন্য ওর চোখ রাগে লাল হয়ে ওঠে, কিন্তু কার ওপর রাগ করছে বুঝতে পারি না। ও আঙুল ঘুরিয়ে ইঙ্গিত করে আমাকে উল্টো হতে। তুমি যে ঝামেলা করেছো সেটা আমাকে গুছিয়ে দিতে হবে। ও বলে মুখে কোনো অভিব্যক্তি না রেখেই, তুমি রক্তে সব ভিজিয়ে ফেলেছ। আমি গু গু করে পিঠের ওপর উল্টে যাই। ওর আঙুল যখন টি শার্ট টেনে পিঠের ওপর তোলে শরীরে টনটন করে ওঠে। এটা আমার দোষ না, এখানে সবই তোমার দোষ। ও কড়া গলায় কেটে বলে। ভুলে যেও না। ও সাপ্লাই হাতড়াতে থাকে, দীর্ঘশ্বাস ফেলে, যেন খুব বিরক্তিকর কোনো কাজ করছে। মেয়েদের পাচার করার দিনটাই আমি তোমার কাছে বাধা দিলাম, দুঃখিত। আমি রাগে ফোঁসফোঁস করে বলি। ওর উত্তর হলো, অ্যালকোহলে ভেজানো কটন আমার ফাটা সেলাইয়ের উপর চেপে ধরা। জ্বালা ধরে যায়, দাঁত কিরমির করে ওঠে, গালি ঠোঁটে উঠে আসে। ঘৃণ্য ব্যাটা, তোমার মুখ তোমাকে এর থেকেও খারাপ অবস্থায় ফেলবে সে জানাই। তুমি কখন শিখবে বলো? আরেকটা মেয়ের মৃত্যু হলে ঢোক গিলতে গিয়ে কষ্ট হয়, ফোঁস করে বলি। আমি দুঃখিত। ওর গলা থেকে হঠাৎ এক অট্টহাসি বেরিয়ে আসে। আমি তেড়ে তাকাই, রেগে গিয়ে দেখি ওর কাঁধ কাঁপছে হাসিতে। ওর অন্ধকার চোখে এক অন্যরকম আলো জ্বলছে। প্রথমবারের মতো কোনো অনুভূতি ফুটে ওঠে, এটা ওর রাগের থেকেও ভয়ঙ্কর। তুমি আমাকে নিয়ে হাসছো? আমি অবিশ্বাস নিয়ে বলি। বেবি গার্ল, আমি সেই মানুষ নই যাকে তুমি ভয় পাবে। তোমার ওই মুখ আমি পছন্দ করি। তুমি তো বললে তুমি না ভেবে মুখ খোলো, সেটা বন্ধ রাখা শিখতে হবে। ওর হাসি কমে যায়, কিন্তু চোখে আনন্দের ঝলক থাকে। তোমার আগুনটা যতটা সেক্সি প্রিন্সেস, এই জায়গায় সেটা তোমার সবচেয়ে বড় শত্রু। আমি ঠোঁট বাঁকিয়ে ঘৃণায় তাকাই, মাথা বিছানায় ঠুকিয়ে দেই। ও আবার পিঠের ক্ষত পরিষ্কার করতে থাকে। আমাকে সেক্সি বলো না। আমি খেকিয়ে উঠি, আসলে জানিও ঠিক বলছে, কিন্তু বলার মতো আর কিছু পাই না। জেড আমাকে মেরে ফেলবে। সে হালকা গলায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ভান করে যেন কিছু যায় আসে না। যদিও যখন ভ্যানে জেগে উঠেছিলাম রিক আর ওর কথাবার্তা শুনে বুঝেছিলাম জেডের রাগ থেকে বাঁচতে ওরা সোসাইটির সুরক্ষা চাইছে। আমি কাঁধ ঝাঁকাই, ও তোমাকে এমনিতেই মেরে ফেলবে, তাই কোনো তফাৎ নেই। ও চুপ করে যায়, আর আমি যখন ভাবছিলাম কিছু বলবে না, তখন নিচু গলায় ফিসফিস করে বলে ওঠে, জানি। রিও বেরিয়ে যাওয়ার সময় ফ্রান্সেসকা কর্কশ পায়ের আওয়াজে করিডোর গমগম করে তুলতে তুলতে তেড়ে আসে। ওর হাত রিওর বাহু চেপে ধরে দরজার কাছে ওকে থামিয়ে দেয়। ওর পিঠের অবস্থা খারাপ? রিও মাথা নেড়ে বলে, না, উপরিভাগেই ঠিক হয়ে যাবে। যদি ওর শেষ কথাগুলো শুনতে কিছুটা অন্যরকম লাগে, যেন অন্য কোনো ইঙ্গিত রয়েছে। ফ্রান্সেসকা ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে রিও পেছন ফিরে এক চোখ টিপে চলে যায়। আমাকে বিভ্রান্ত করে রেখে দেয়। এই লোকটা এত গরম আর ঠান্ডা কেন? ফ্রান্সিসকা রুমে ঢোকে, চুল এলোমেলো, চোখ উন্মত্ত, গলায় জামার সেরা অংশ দুলছে। রৌক্য কিভাবে তাণ্ডব করেছে ভাবতেই গায়ে কাটা দেয়। বিউটি রুমে যাও এখনই। ওর কড়া পায়ের শব্দ আবার মিলিয়ে যায়। আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামি, শুকিয়ে যাওয়া চোখ মুছতে মুছতে ওর পেছনে হাঁটি। রিও আমার ভাঙা নখ কেটে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু আমি এখনও ভাঙা। প্রতিটি পদক্ষেপে সেই ঘরের বিভীষিকা মনে পড়ে। পেট মোচড়ায়, দৃষ্টি মেয়েদের লাইনে স্থির করার জন্য সমস্ত শক্তি ঢেলে দেই। সেই দাগের দিকে না তাকানোর চেষ্টা করি যেখানে আমার মানসিকতা চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। কোনো মেয়েরই চোখে পড়ে না, শুধু সিডনি সারা। ও নিচের ঠোঁট বাঁকা, দাঁতের নিচে চাপে রাখা, যেন হাসি আটকাচ্ছে। ও মজা পাচ্ছে, এবং আমি ঠিক তখনই সিদ্ধান্ত নেই সিডনিকে আমি ঘৃণা করি। ওকে উপেক্ষা করে ব্রেতনিকে খুঁজি, গলায় দলা পাকাই যখন দেখি ওর তিল যেখানে ছিল সেখানে রক্তমাখা ক্ষত। বুকের ভেতর ধারালো ছুরির মতো কেটে যায়। আমি শুধু নিজের জন্য ধর্ষিত হয়েছিলাম, কোনো লাভ হয়নি জানি, তবুও মনে হয় আবার সেই মুহূর্তে ফিরে গিয়েছি। গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়াই। লজ্জার অপমান গাল গরম করে দেয়। কেন? ধর্ষিত হওয়া তো লজ্জার কিছু নয়। হয়তো কারণ আমি নিজেকে এত বোকা মনে করছি। আজ স্কুলিংয়ের প্রস্তুতি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি আবার ঝামেলা করে বসলে। ফ্রান্সিসকা আমার দিকে তিরস্কার করে তাকায়। তার কথায় বুকের ভেতর পাথরের মতো ভারী কিছু ডুবে যায়।
মলি তার জার্নালে কুলিংয়ের কথা লিখেছিল, কিন্তু বিস্তারিত কিছু বলেনি, শুধু ইঙ্গিত দিয়েছিল ওকে শিকার করা হচ্ছে। ফাটা ঠোঁট চেটে নিয়ে জিজ্ঞেস করি, কুলিং কি? ফ্রান্সিসকা হেঁটে ওঠে, এর মানে হলো প্রাণী শিকার, পুরুষরা শিকার করবে আর তুমি প্রিয় হবে শিকার। বুকটা শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে এই উত্তর আমি জানতাম, বিশ্বাস করতে চাইনি শুধু। মেয়েদেরকে আসলে শিকারের মতো তাড়া করে মেরে ফেলার জন্য খেলা হবে, এবং তাদের মাথার খুলি শিকারের ট্রফির মতো দেওয়ালে টাঙিয়ে রাখা হবে, এটাই বাস্তব। শুধু মজা আর হিংস্র আনন্দের জন্য। মেয়েদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াবে, আর ওরা হাসতে হাসতে গুলি করবে, এটাই ওদের বিনোদন। বমি আসার মতো অনুভূতি চেপে রাখি, আমি শিকার হতে চাই না, অথচ গত কয়েক মাস ধরে এটাই তো আমার জীবন। ফ্রান্সেসকা লাইন ধরে তাকাই। ইভেন্টটি এই সপ্তাহের শেষের দিকে হবে, আর আমার একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসছে, এক্সেভার ডেলানো। সে বাজারে শীর্ষ ক্রেতাদের একজন, আর তুমি ভাগ্যবান হলে নিলামে তোলা হবে। তবে তা হবে যদি কুলিংয়ের পরে তুমি যোগ্য প্রমাণিত হও। তার বরফ শীতল চোখ আমার দিকে নেমে আসে, বিকৃত অভিব্যক্তি মুখ বিবৃত করে তোলে। তোমাকে ছাড়া তুমি দেখতে বিভৎস। জিহ্বার ডগায় থাকা উত্তর গিলে ফেলি, মাথা হেলে চুপচাপ মেনে নেই, ভদ্র বন্দির মতো, যেন নিলামে উঠতে চাই আমি। খুশি হওয়া উচিত, গায়ের মাথায় যেদিকে তাকাই শুধু নীলচে দাগ। ফ্রান্সিসকা জিহ্বা দিয়ে ক্লিক করে, যেন আমাকে বোকা মনে করে। তোমাকেও কুলিংয়ে অংশ নিতে হবে। অবশ্যই, আরেকটা আঘাত হলে কি যায় আসে। জেক্সেভার ছাড়াও আরও কিছু সম্ভাব্য ক্রেতা আসছে, তাদের কাছে ভালো ইমপ্রেশন তৈরি করতে হবে। কোনো বেয়াদবি আমি সহ্য করব না, বুঝেছো? বক্তৃতার মাঝপথে ওর চোখ অন্য মেয়েদের দিকে ঘুরে যায়, কিন্তু বাক্য শেষ হওয়ার সময় আবার আমার চোখে এসে আটকে যায়। আমি ঠোঁট শক্ত করে আঁকাবাঁকা রেখায় চেপে ধরি। একবার মাথা নাড়ি, অন্য মেয়েরাও চিবুক নিচু করে সায় দেয়। তাদের যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। এর মানে কি জানো? এর মানে আমি সেরা মেয়েদের তৈরি করতে পারছি না, এবং সেটা হলে তুমি খুব রেগে যাব। এই মহিলা সারাক্ষণ এত বিষ থুতু ছিটাই, তবুও দাঁত পচে যায় না কেমন করে? মুখে কোনো ভাবনা ফুটিয়ে রাখাই তখন সবচেয়ে কঠিন কাজ। ফ্রান্সিসকা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। একজন পুরুষ যখন তোমাকে হাঁটু গেড়ে বসতে বলবে তখন কি করবে? হাঁটু গেড়ে বসবো, কণ্ঠে কর্কশতা। যখন সে বলবে প্যান্টের বোতাম খুলে তার শিশ্ন বের করতে, যা বলবে তাই করব। ও মাথা নাড়ে, আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তারপর তার শিশ্ন কামড়ে ছিঁড়ে ফেলবো। আমি জানি আসল উত্তর কী, এবং জানি এই ধরনের পুরুষরা আসলে কিসে আনন্দ পায়। ক্ষমতা, তার অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করব। ওর চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ঝলক দেখা যায়, আর সেই দৃষ্টি আমার মধ্যে অস্বস্তি তৈরি করে। আমি শেষ জিনিস যা চাই তা হলো একজন নারী পাচারকারীর মুখে গর্বের হাসি ফোটানো, কিন্তু এটাই আমাকে করতে হবে। তবে অনুভব করতে চাই না। জেড আমাকে শিখিয়েছিল মানুষ কীভাবে মানব পাচার থেকে বাঁচতে পারে। ওদের বিশ্বাস যেত, ওদের চোখে নিজেকে মানুষ হিসেবে তুলে ধরো, বিক্রির জন্য পণ্য হিসাবে নয়। তবে ওরা কি আমাকে মানুষ হিসেবে দেখবে? ওরা কি মানুষ? না, এরা প্রাণী, হিংস্র হয় না। ফ্রান্সিসকা শ্বাস নেয়, ভালো। এরপরও চলে যায়, অন্য মেয়ের দিকে যায়। হ্যাজেল চোখের, যে আগেও বলেছিল আমাকে মুখ বন্ধ রাখতে। জ্যালিয়ান, ওদের তুমি কিভাবে সম্বোধন করবে? জি স্যার, সাথে সাথে উত্তর আসে। চোখ ফাঁকা, ফ্রান্সিসকা ওর দিকে তাকিয়ে থাকে। ফ্রান্সিসকা একবার মাথা নেড়ে চলে যায় লালচে চুলের মেয়ের দিকে। ফবি, তারা তোমার সঙ্গে কথা বললে তুমি কি চোখে চোখ রাখবে? না, ফবি আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। কেন? ফ্রান্সিসকা জিজ্ঞেস করে। কারণ এটা অসম্মান। হারামিরা চাই আমরা ভয়ে ভয়ে থাকি, ছোট দুর্বল ভীত মেয়েরা, যাদের কোনো ভাবনা থাকবে না, শুধু মালিককে তৃপ্ত করার চিন্তা ছাড়া। ঘৃণ্য, নোংরা। ব্রেতনির পালা আসে, কিন্তু জেলান আর ফবির মতো স্থির নয়। ওকে আমার পরেই নির্যাতন করা হয়েছে, আর কে জানে রক্ষতার তাণ্ডবে ওকেও ধর্ষণ করেছে কিনা। মুঠি শক্ত করে রাখি, পা মাটিতে আঠার মতো আটকে রাখি। যখন কোনো পুরুষের তোমার শরীরের কোনো কিছু পছন্দ হয় না, যেমন ধরো একটা লোমশ তিল, তখন কি করবে ব্রেতনি? ওর ঠোঁট কেঁপে ওঠে, ভেঙে না পড়ার জন্য লড়াই করে যাচ্ছে, নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, সেখানে কোনো লোম না থাকতে দেই। ফ্রান্সিসকা ধীরে মাথা নাড়ে, ভালো। তারপর ক্ষতটার দিকে তাকাই। ঈশ্বরের দয়ায় এমন কিছু আর কোনো অজানা জায়গায় যেন না থাকে। যদি থাকে আর আমি খুঁজে পাই, সেগুলো কেটে ফেলা হবে। এরপর ফ্রান্সিসকা তাকায় লাইনের শেষ মেয়ের দিকে। অন্যদের তুলনায় গুটিসুটি ভীত, ছোট কোঁকড়ানো বাদামি চুল, তারার মতো চোখে চশমা।
ফ্রান্সিসকে ওকে ডাকলেও ও চোখ তুলছে না। কুলিংয়ে গেলে গ্লোরিও কি একমাত্র নিয়ম মনে রাখতে হবে? ও ঠোঁট চেটে ফ্রান্সিসকার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। ধরতে না দেবে ক্ষীণ কম্পমান গলায় ফিসফিস করে, ভ্রু কুঁচকে যায়। আর যদি ধরা পড়ে? ও ঢোক গিলে ফেলে, শরীর কাঁপতে শুরু করে। আমরা ও থামে, শ্বাস নিয়ে বাকিটুকু বলে ফেলে, এত কথা দ্রুত বলে যে প্রায় একসাথে গলে যায়। আমরা শাস্তি পাবো। ভালো, ফ্রান্সিসকা কড়া স্বরে বলে, এরপর দরজার দিকে গিয়ে বাইরে থেকে কিছু নিয়ে আসে। আর ভেতরে ঢুকতেই আমি যখন দেখি ওর হাতে ক্রসবো, তখন বুকের রক্ত টেনে নেই। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে চাও সিডনি, তাই কুলিংয়ে অংশ নিতে হবে। তবে আরেকবার পালানোর চেষ্টা করলে আমি নিজে তোমাকে মেরে ফেলবো। তোমার জন্য আর সময় নষ্ট করতে পারবো না। সিডনি হাঁ করে তাকিয়ে থাকে, যেন প্রথমবার শুনছে। কিন্তু আমি বুঝতে পারি ফ্রান্সিসকা অনেকদিন ধরেই ওকে এই কথা বলে আসছে। সিডনি হঠাৎ হাহাকার করে ওঠে, আমি কেবল তোমার সাথেই থাকতে চাই বলে পালাই। তুমি পারবে না। ফ্রান্সিসকা খেপে যায়। এটা কোনো ফাকিং হোটেল না। এখন আমার কাছে হিরেটি আছে, আর তোমার মতো যোগ নিয়ে আমি আর লজ্জা পেতে চাই না। তোমাকে বিক্রি করা হবে। সিডনি চিৎকার করে, ওর সাথে আমার কি সম্পর্ক? ফ্রান্সিসকা গর্জে ওঠে, কারণ সে আমার সবচেয়ে দামি মেয়ে। আর যদি ওরা দেখতে পায় আমি একটা বিক্রি অযোগ্য যোগ পুষে রেখেছি, তাহলে ওকে নিয়ে যেতে পারে। সিডনির চোখে উন্মত্ততা দ্রুত পাগলের মতো ভয়ে ভয়ে উন্মাদনায় পড়ছে। ও আমার দিকে তাকাতেই ঘৃণা আর হিংসায় মুখ বিকৃত করে, যেন ফ্রান্সিসকা ওকে থাকতে দিচ্ছে না তার দোষও আমার। ফ্রান্সিসকা নিজেকে গুছিয়ে নেয়, চোখের আগের আঁচ লেগেই থাকে। আগামীকাল প্র্যাকটিস হবে বলে সিডনি থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকাই। তুমি যতই বিশেষ হও না কেন, আমি ব্যর্থতা সহ্য করব না। আগ্নেয়গিরি কিভাবে ফেটে পড়ে জানো? চাপ থেকে। আর সেই চাপ আমার ভেতরে জমে উঠছে। ঘন লাল রক্তলাল লাভা বুদবুদ করে উঠছে ঘৃণায় প্রতিশোধের তাপে। একদিন আমি ফেটে পড়ব এবং প্রতিজ্ঞা করছি এই বাড়িটাকে আগুনে জ্বালিয়ে ছারখার করে দিয়ে মরব। ডায়েরি, নভেম্বর 2021। আমি প্রথমে এটা করতে চাইনি, কিন্তু সিদ্ধান্ত নিলাম যদি মলি তার গল্প লিখে যেতে না পারে, তাহলে আমি আমার গল্প লিখব। অদ্ভুত লাগছে, আবার ঠিকও মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে জিজি আমাকে এই জার্নালটার কাছে নিয়ে এসেছে আমার সুস্থতা ধরে রাখার জন্য, যেন একটা হাতল। তাই গিগির সম্মানে একটা লিপস্টিকের টিউব চুরি করেছি। তবু আমার মনে হচ্ছে এখানে থেকেও আমি আমার সুস্থতা হারাবো, অথবা খুব কাছাকাছি চলে যাব। যেটা আমি নিশ্চিত জানি তা হলো আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু আগে আমাকে সেরে উঠতে হবে। আর সম্ভবত এই কুলিং বিষয়টা আমাকে আরও খারাপ করে দেবে। আমার পিঠে এখনও সেলাই রয়েছে আর ব্যথা কেবল অল্পই কমেছে। কিন্তু আমি বেশি দিন এটা সহ্য করতে পারবো না। আমি ইতিমধ্যেই বুঝতে পারছি আমার ধৈর্যের প্রান্তে চলে এসেছি। রক্তরোজন আমার উপর চিরকাল চাপ দিয়ে রাখবে, যেমন আমি তাকে আমার কাঁধে নিয়ে হেঁটে বেড়াচ্ছি প্রতিদিন। তবু আমাকে টিকে থাকতে হবে। যেটা করতে পারি তা হলো অপেক্ষা করা, সঠিক সময়ের জন্য ধৈর্য রাখা। আমি নিশ্চিত যে এটা আমাকে খুঁজছে এখন, আর সেই ভাবনাটা আমাকে সামান্য হলেও স্বস্তি দেয়। যদি এখানেই আমার মৃত্যু হয় তবুও। অ্যাডলাইন।